আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি প্রত্যেকেই যার যার নিজস্ব অবস্থানে আছো এবং প্রত্যেকেই ভালো আছো। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত আজকে অনলাইন ক্লাসে আমি আমার চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সাথে বাংলাদেশে আইন প্রণয়ন প্রক্রিয়া এই কোর্সটির উপর আলোচনা করব। এই কোর্সটির যে টপিকটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে বিলের বিষয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। জাতীয় সংসদে উত্থাপিত যে সকল প্রস্তাব, সেই প্রস্তাবগুলোকে আমরা বিল বলি। তো এই বিল নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। এই বিলের বৈশিষ্ট্য এবং জাতীয় সংসদে একটি বিল কিভাবে আইনে পরিণত হয় তার যে ধারাবাহিক প্রক্রিয়া, এটি নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে প্রথমে যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে বিল কি। আমরা জানি জাতীয় সংসদে আইন প্রণয়নের উদ্দেশ্যে যে সকল প্রস্তাব জাতীয় সংসদ কর্তৃক গৃহীত হয় সেগুলোকে আমরা সাধারণভাবে বিল বলি। বিল হচ্ছে এই আইনকে বাস্তবে রূপ দেওয়ার একটি প্রাথমিক পর্যায়। তো একটি বিল যখন আইনে পরিণত হয় তার কিছু প্রক্রিয়া এবং একটি ধারাবাহিকতার মধ্যে দিয়ে একটি বিলকে আইনে আমাদের পরিবর্তন বা করতে হয়। তো একটি বিলকে আইনে পরিণত করার জন্য যে সকল ধারাবাহিক প্রক্রিয়া থাকে, তার কিছু ধারা, উপধারা, কিছু নিয়মকানুন থাকে, সেই নিয়মকানুনগুলো মেনে আমরা চূড়ান্ত পর্যায়ে তাকে আমরা আইনে রূপদান করতে পারি। তো সাধারণভাবে বিল বলতে বোঝানো হয় যে আইনের যে সকল একটি খসড়া প্রস্তাব। তো এই খসড়া প্রস্তাবটি প্রাথমিকভাবে যখন সংসদ সদস্যরা জাতীয় সংসদে বসে সম্মানিত স্পিকারের নিকট যখন উত্থাপন করে প্রাথমিকভাবে, তো এই যে একটি আইনের যে প্রাথমিক পর্যায়, সেটিকে আমরা সাধারণভাবে বলে থাকি বিল। তো একটি বিলের কিছু শিরোনাম থাকে, কিছু ধারা, উপধারা থাকে, এই সকল সম্মিলিত যে একটি রূপ, এই পুরা জিনিসটাকে আমরা একসাথে বলি, তাকে আমরা বিল। তো সাধারণভাবে আমরা বিলকে দুই ভাগে ভাগ করি, একটি হলো সরকারি বিল আর একটি হলো বেসরকারি বিল। তো এটি উত্থাপনের উপরে ভিত্তি করে বিলকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়, একটি সরকারি বিল আর একটি হলো বেসরকারি বিল। সরকারি বিল বলতে বোঝানো হয় যে জাতীয় সংসদের মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত যে সকল প্রস্তাব জাতীয় সংসদে পেশ করা হয় স্পিকারের সম্মুখে এবং সমুদয় জাতীয় সংসদের নিকট, সেটিকে আমরা বলি সরকারি বিল। সরকারি বিল শুধুমাত্র মন্ত্রী মহোদয় কর্তৃক উত্থাপিত প্রস্তাবকে আমরা সরকারি বিল বলি। তো সাধারণভাবে সরকারি বিল সংসদে পেশ করতে হলে সংসদ সচিবের কাছ থেকে বা সংসদের কাছ থেকে 7 দিন আগে অনুমতি গ্রহণ করতে হয় এবং 7 দিন পূর্বে অনুমতি গ্রহণ করার শর্তে যে কোনো মন্ত্রী মহোদয় সংসদে সরকারি বিল উপস্থাপন করতে পারে। এই সরকারি বিল সংসদের সকল 7 দিন কার্য দিবসের মধ্যে শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া যে কোনো দিন একজন মন্ত্রী মহোদয় সংসদে সরকারি বিল উত্থাপন করতে পারবে। তো এজন্য আর বিশেষ কোনো অনুমতির প্রয়োজন হবে না। তো এই 7 দিনের মধ্যে শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়াই সংসদে একজন মন্ত্রী মহোদয় 7 দিনের নোটিশ প্রদান পূর্বে সংসদে সরকারি বিল উত্থাপন করে এবং সংসদের আমরা জানি যে 72 ও 75 নম্বর কার্যদিবসে সকল বিধি এবং সরকারি বিল উত্থাপনের যে পদ্ধতি, সেই বিষয় সম্পর্কে উল্লেখ আছে। তো এখন আমরা জানবো যে বেসরকারি বিল কাকে বলে। মন্ত্রী মহোদয় ছাড়া জাতীয় সংসদে সরকারি দলের সদস্য এবং বিরোধী দলীয় যে কোনো সদস্য কর্তৃক যে সকল বিল সংসদে উত্থাপিত হয় সেই বিলগুলোকে আমরা বলি বেসরকারি বিল। তবে এক্ষেত্রে একটি জিনিস বলে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে যে সরকারি বিল সংসদে উত্থাপন করা সহজ এবং সেটি পাশ করাও কিন্তু সহজতর, কিন্তু সেই তুলনায় কিন্তু বেসরকারি বিল সংসদে উত্থাপন করার যে প্রক্রিয়া সেটিও কিন্তু কঠিন এবং সেটিকে পাশ করাও কিন্তু অনেকটা কষ্টসাধ্য।
বেসরকারি বিল সংসদে উত্থাপন করতে হলে একজন সংসদ সদস্যকে সংসদ সচিব বরাবর তাকে 15 দিন আগে একটি নোটিশ প্রদান করতে হয় এবং সংসদের কোন কার্যদিবসে সেই বিলটি উত্থাপন করবে সেই নোটিশে সেটি উল্লেখ থাকতে হয়। এবং একটি বেসরকারি বিল যখন সংসদে উত্থাপন হবে, আমরা জানি যে সরকারি বিল সংসদের সকল কার্যদিবসই একমাত্র বৃহস্পতিবার ছাড়া সকল কার্য দিবসের মধ্যে সরকারি বিল জাতীয় সংসদে উত্থাপন হয়, কিন্তু বেসরকারি বিল শুধুমাত্র বৃহস্পতিবার দিন জাতীয় সংসদে উত্থাপন করতে হবে। এছাড়া অন্য কোনো দিন বেসরকারি বিল সংসদে উত্থাপন করা কখনো যাবে না। এবং বেসরকারি বিল উত্থাপনকারী যে ব্যক্তি সেটি সরকারি দলেরই হোক এবং বিরোধী দলেরই হোক, তাকে বিশেষ প্রক্রিয়ায় তাকে সংসদের কাছ থেকে অনুমতি সাপেক্ষে সেই বিল তাকে পাশ করতে হয়। তো এখন সাধারণত আমরা জানি যে এই সকল ভিত্তির উপরে ভিত্তি করে বিলকে দুই ভাগে ভাগ করা যায়, সরকারি এবং বেসরকারি বিল। তো এখন আমরা আমাদের সাথে আলোচনা করব যে সাধারণভাবে আমরা জানি আইনের খসড়া প্রস্তাবকে আমরা জানি বিল বলে। তো এই বিলের কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে এখন তোমাদের সাথে আলোচনা করব। তা আমরা জানি একটি বিল হচ্ছে গিয়ে একটি আইনের খসড়া প্রস্তাব, এবং এই আইনটাকে যে খসড়াভাবে তাকে পুরোপুরিভাবে সংসদ কর্তৃক উত্থাপিত হতে হলে বা একটি বিল যখন জাতীয় সংসদে যখন পেশ করা হয় তখন তার কি বৈশিষ্ট্য বা কি রূপ আমরা দেখতে পারি। একটি বিলের অবশ্যই একটি শিরোনাম থাকবে। শিরোনাম অর্থে এখানে বোঝানো হচ্ছে যে শিরোনামে এটি উল্লেখ থাকবে যে বিলটি কেন কোন পরিস্থিতিতে, এবং এই শিরোনামে বিলের যে একটি সামারি, বিলটির মধ্যে কতটি ধারা এবং উপধারা আছে সেই বিষয় সম্পর্কে এই শিরোনামের মধ্যে উল্লেখ থাকবে। তো এই বিলের শিরোনামে বিলটির একটি নাম থাকবে এবং নাম সম্বলিত এই বিলটি কি বিষয় নিয়ে আলোচনা করছে তার শুধুমাত্র একটি হেডিং থাকবে, এবং এরই মাধ্যমে কিন্তু শিরোনাম কিন্তু শেষ হবে। এখন প্রস্তাবনা, এরপরে দ্বিতীয় ধাপটি হচ্ছে প্রস্তাবনা। প্রস্তাবনা হচ্ছে বিলের সেই অংশ যেটি সাধারণত শিরোনামের নিচে এবং মূল অংশের উপরে আমরা প্রস্তাবনাকে কিন্তু দেখে থাকি। তো এই প্রস্তাবনা যখন বিলে উল্লেখ থাকে, তো এই প্রস্তাবনার মধ্যে উল্লেখ থাকে যে আইনটিকে পাশ করার যে সকল পটভূমি এবং সেই পটভূমি কোন পরিস্থিতিতে এবং কি পরিবেশের মধ্যে এই আইনটিকে আসলে তৈরি করার যে বাধ্যবাধকতা এবং কেন এই আইনটিকে আসলে বাস্তবে রূপদান করার প্রয়োজন। ঠিক আছে, তো এই সকল বিষয় সম্পর্কে এই প্রস্তাবনার মধ্যে উল্লেখ থাকে যে আইনটিকে কেন সংসদে পাশ করতে হবে, কোন পরিস্থিতিতে আইনটিকে আসলে সংসদে পাশ করানোর প্রয়োজন, এবং এই বিলটি আসলেও তার কোনো যৌক্তিকতা আছে কিনা, এই সকল বিষয় সম্বলিত যে সকল কারণ তার প্রস্তাবনার মধ্যে সেটি উল্লেখ থাকবে। তো এরপরে যে ধাপটি থাকে সেটি হচ্ছে বিলের একটি সংক্ষিপ্ত শিরোনাম থাকবে। সংক্ষিপ্ত শিরোনামের মধ্যে থাকবে হচ্ছে যে প্রত্যেক বিলের একটি সংক্ষিপ্ত একটি ইতিহাস বা সংক্ষিপ্ত একটি শিরোনাম অনুযায়ী বিলটি আসলে সংসদে কিন্তু পরিচিতি লাভ করে। যে আসলে বিলটিকে যখন সংসদে উত্থাপন করা হয় তখন বিলটির যদি শিরোনাম অনেক দীর্ঘ হয় তখন সংসদ সদস্যদের ওই বিলটি নিয়ে সংসদে আলোচনা করতে অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো এজন্য বিলটিকে সংক্ষেপে পরিচিত করার জন্য তার একটি সংক্ষিপ্ত শিরোনাম বা একটি হেডিং আমাদের থাকতে হবে। এরপরে যে আরেকটি আমরা দেখি চতুর্থ পয়েন্ট, সেটি হচ্ছে কার্যকারিতার আওতা সম্পর্কে দফা। তো কার্যকারিতা আসলে এই বিলটি বা এই আইনটি বাংলাদেশের সকল জনসাধারণের জন্য প্রযোজ্য নাকি শুধুমাত্র কোনো একটি বিশেষ সম্প্রদায় বা বিশেষ দল বা বিশেষ কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর জন্য এই আইনটি সংসদে উত্থাপন করা হয়েছে। তো এই বিষয়টি সম্পর্কে এই কার্যকারিতাটা
এই চতুর্থ পয়েন্ট এটি এই বিষয় নিয়ে আলোচনা করে যে বাংলাদেশের আসলে সকল জনসাধারণ আপামর জনসাধারণের জন্য মোট কথা হচ্ছে এই আইনটি আসলে সংসদে বলবৎ হচ্ছে, সেটি আসলে কাদের জন্য, বৃহত্তর জনগণের স্বার্থে নাকি শুধুমাত্র বিশেষ কোনো একটি গোষ্ঠীর জন্য এই আইনটি সংসদে কার্যকর হচ্ছে, সেই বিষয়টি সম্পর্কে এখানে উল্লেখ থাকে। এরপরে পঞ্চম জায়গায় আমরা দেখি ব্যাখ্যা বা সংজ্ঞা। তো এখন এই ব্যাখ্যা বা সংজ্ঞা বলতে বোঝানো হয় যে অনেক বিলে দেখা যায় যে এমন বিশেষ কিছু শব্দ বা অনেক বিশেষ কিছু সাংকেতিক কিছু চিহ্ন ব্যবহার করা হয়, সেটি আসলে অনেকের বিষয়ে জানা বা বোঝা অনেকটা কষ্টসাধ্য হয়ে পড়ে। তো সাধারণভাবে আমরা বেশিরভাগ বিলি এই ধরনের কিছু পাদটিকার মতো কিছু ছোট ছোট সংজ্ঞার বা এরকম কিছু সাংকেতিক কিছু চিহ্ন আমরা দেখে থাকি। তো সেই জিনিসগুলোর ব্যাখ্যা এবং ব্যাখ্যা প্রদান করার যে রীতিটা, সেটা আমরা এই অংশে আমাদের হয়ে থাকে। তো আসলে বিল যে একটি জিনিস, বিল হচ্ছে আইনের একটি খসড়া রূপ। তো এজন্য বিলের মধ্যে সব কিছুর পুরোপুরিভাবে যে ব্যাখ্যা প্রদান করা অনেক সময় সম্ভব হয়ে পড়ে না, এবং এজন্য অনেক সময় অনেক ক্ষুদ্র ক্ষুদ্র সাংকেতিক চিহ্ন বা অনেক সময় অনেক কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এখন সেই চিহ্নগুলোকে পরবর্তীতে যেন সংসদ সদস্য এবং মাননীয় স্পিকারের বরাবর সকলের জন্য যেন বোধগম্য হয়, এজন্য সংসদে এই বিষয় সম্পর্কে উল্লেখ থাকে। এরপরে হচ্ছে কি আমরা দেখি যে ষষ্ঠ পয়েন্ট, সেটি হলো স্থায়িত্ব। তো একটি বিল যখন সংসদে যখন পাশ হয়ে যায়, তখন সেটি আইনে রূপ লাভ করে। তো আসলে সেই আইনটি আপামর জনসাধারণের জন্য কত দিনের জন্য সেটি কার্যকর হবে, সেটি কি সব সময়ের জন্য, নাকি কোনো নির্দিষ্ট কোনো সময়সীমার জন্য, নাকি কোনো একটি বিশেষ সম্প্রদায়ের একটি বিশেষ পরিস্থিতিতে সেটি কার্যকর হবে। আসলে সেই বিলটির টিকে থাকার যে স্থায়িত্ব, সেটির উপরেই কিন্তু নির্ভর করে হচ্ছে গিয়ে স্থায়িত্ব। এরপরে হচ্ছে কি আমরা দেখি যে প্রত্যেকটি বিলের কিছু মূল দফা থাকে এবং কিছু উপদফা থাকে। তো এই প্রত্যেক বিলের উদ্দেশ্য এবং লক্ষ্যের সাথে মিল রেখে আমরা বিলের কিছু দফা এবং উপদফা দেখে থাকি। তো এটি আসলে হচ্ছে গিয়ে বিলের মূল অংশ, বা আমরা যাকে বলি হচ্ছে গিয়ে আসল অংশ। বিলটি যখন আইনে যখন পরিণত হয়ে যায়, তখন এই দফাগুলো ধারায় ধারায় বা ধারাবাহিকতার মাধ্যমে কিন্তু আমরা সেটিকে আইনের বলবৎ হতে কিন্তু দেখি, এবং প্রত্যেকটি ধারা উপধারা সেগুলো পয়েন্ট আকারে কিন্তু আইনের মধ্যে সেগুলো উল্লেখ থাকে। এরপরে হচ্ছে গিয়ে আইন প্রণয়ন সম্পর্কিত দফা। এখন আমরা জানি যে আইনসভায় অনেক সময় কিন্তু অনেক বিশেষ ক্ষমতা কিন্তু নির্বাহী বিভাগকে অনেক সময় কিন্তু দিয়ে থাকে, এজন্য যে আইনসভার কাজের যে বোঝাটা, সেটা যেন কিছুটা যেন কমানো হয়। এখন এ ধরনের ক্ষমতার মাধ্যমে আইনসভা এই ধরনের ক্ষমতাটা আসলে আইনসভা এজন্য তৈরি করেছে যে আসলে জাতীয় সংসদের সাথে সাথে নির্বাহী বিভাগ এবং যারা আনুষঙ্গিক যারা এই বিভাগের সাথে কাজ করে, প্রত্যেকের যেন জাতীয় সংসদের কাছে একটি জবাবদিহিতা থাকে, এবং শুধুমাত্র আইন প্রণয়ন কর্মকাণ্ডের মাধ্যমেই না, এবং কিভাবে এই সকল বিধি যেগুলো আইনসভায় প্রণীত হয়, সেগুলো আসলে আইনসভায় যে উত্থাপন করা হবে কি হবে না, ঠিক আছে, তো সেগুলোর যে বাধ্যবাধকতা, সেই বিষয়গুলো সম্পর্কে এই আইনসভায় সেগুলো উল্লেখ থাকে। এরপরে আমরা দেখি হচ্ছে গিয়ে তফসিল হচ্ছে বিলের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং বিলের মতোই ঠিক একইভাবে সেটি কিন্তু সমানভাবে কিন্তু গুরুত্ব বহন করে। প্রত্যেকটি বিলের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ছোট অংশের ব্যাখ্যা থাকে, যেগুলো আমরা
বিলের সাথে সেগুলোকে আমরা সংবলিত করে দিই। তো এই যে ছোট্ট ছোট্ট যে ক্ষুদ্র ব্যাখ্যা যেটি নাকি বিলকে আরও অনেক অর্থপূর্ণ করে তোলে সেগুলোকে আমরা বলি তফসিল। এবং এই তফসিলগুলো যেমন যেমন বিলটি যখন আইনে পরিণত হয়ে যায় তখন এই তফসিলগুলো কিন্তু কিন্তু এই আইনের সাথে কিন্তু একই রূপভাবে কিন্তু সেগুলো কিন্তু গুরুত্ব বহন করে এবং সেগুলো একই সাথে কিন্তু বিলের মধ্যে কিন্তু আলোচিত হয়ে থাকে। তো এগুলো ছিল এতক্ষণে হচ্ছে বিলের বৈশিষ্ট্য। এখন আমরা জানব যে একটি বিল যখন আইনে পরিণত হয় বা আইনে পরিণত হবার যে সকল প্রক্রিয়া, সাধারণভাবে সেই একটি বিল আসলে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে সংসদে আইনে পরিণত হয় এই সকল ধারাবাহিকতা সম্পর্কে এখন আমরা জানব। সাধারণভাবে আমরা বিলের যখন প্রথম পর্যায়ে, যাকে আমরা বলি যে প্রথম পার্টে বিলটি উত্থাপন করা হয়। তো আইন প্রণয়নের জন্য সংসদ সদস্যদের কর্তৃক বা মাননীয় মন্ত্রী মহোদয় কর্তৃক কোনো বিল যখন সংসদে উত্থাপিত হয় তখন সেটি সংসদ সচিবের কাছ থেকে 7 দিন আগে অনুমতি গ্রহণের প্রেক্ষিতে সেটি সংসদে উত্থাপন করা হয় এবং বেসরকারি সদস্যদের ক্ষেত্রে এটি 15 দিনের অনুমতি সাপেক্ষে সংসদে উত্থাপন করা হয়। এখন নোটিশ প্রদান করা ছাড়া সংসদে কোনো বিল কখনো উত্থাপন করা কখনো হয় না। এবং এই যে যখন একটি নোটিশ প্রদান করা হয় সংসদের কাছে তখন এই নোটিশের মধ্যে অবশ্যই উল্লেখ থাকে যে সংসদের কোন কার্য দিবসে সেটি উত্থাপন করা হবে। সেই কার্য দিবসের বার এবং তারিখ সেই বিলের মধ্যে উল্লেখ থাকে এবং তারই পরিপ্রেক্ষিতে সংসদ সদস্যগণ সংসদে বিল উত্থাপন করে। তো এখন ওই একটি বিল যখন একজন সংসদ সদস্য সংসদে যখন উত্থাপন করে, সংসদের যিনি প্রথম পর্যায়ে সংসদের অনুমতি সাপেক্ষে শুধুমাত্র বিলটির শিরোনাম এবং বিলের যে একটি সংক্ষিপ্ত শিরোনাম, এই শিরোনাম এবং বিলটি কি সেই বিষয় সম্পর্কে কি সংসদের প্রথম পাঠ এর মাধ্যমে কিন্তু সমাপ্ত হয় এবং তারপরে পরবর্তীতে দেখা যায় যে আমাদের মাননীয় স্পিকার এইটির একটি গ্যাজেট বের করে প্রত্যেক সংসদ সদস্যদের কাছে সেটি প্রেরণ করে থাকে এবং প্রত্যেকেই সেই বিলের প্রথম অংশ সম্পর্কে কিন্তু অবহিত হয়ে থাকে এবং এরই মাধ্যমে কিন্তু সংসদের প্রথম পাঠ কিন্তু শেষ। এরপরে আমরা দেখি হচ্ছে গিয়ে দ্বিতীয় পর্যায়ে বা দ্বিতীয় পাঠ। তো দ্বিতীয় পর্যায়ে একটি বিলের যে বিষয়টি নিয়ে সংসদে উত্থাপিত হয়, যে একটি বিল যখন সংসদে উত্থাপিত হয় সেই বিলটি আসলে কি সংসদ কর্তৃক বিবেচিত হবে, জনমত কর্তৃক সমর্থিত হবে নাকি স্থায়ী কমিটি বা কোনো কমিটিতে প্রেরণ করা হবে, সেই বিলটিকে আরও যাচাই বাছাই করার জন্য এই 3টি প্রশ্ন উপরে ভিত্তি করে কিন্তু দ্বিতীয় পাঠের কিন্তু আলোচনা করা হয়। তো অনেক সময় দেখা যায় যে সংসদের এই সকল বিল অনেক সময় কমিটিতে, জাতীয় সংসদের স্থায়ী এবং অস্থায়ী কমিটিতে অনেক সময় তাদেরকে প্রেরণ করা হয়, আবার অনেক সময় দেখা যায় যে প্রেরণ করা হয় না। যদি জাতীয় সংসদের কোনো কমিটিতে এটি প্রেরণ করা না হয়, সরাসরি যদি জাতীয় সংসদে উত্থাপন করা হয় এবং সেই উত্থাপনের উপরে ভিত্তি করে যদি সংসদে সেই বিলটি নিয়ে আলোচনা এবং সমালোচনা করা হয় বা মাননীয় স্পিকার যদি মনে করে যে এই বিলটিকে আসলে কমিটির পর্যায়ে প্রেরণ করার কোনো বাধ্যবাধকতা নেই, জাতীয় সংসদে আলোচনার সাপেক্ষে সেটিকে আসলে সংসদে পাস হবে কি হবে না সেই বিষয়টি নির্ধারণ করা যাবে। তখন তারা এই বিলটিকে আর কমিটিতে প্রেরণ করে না, তখন যেই কাজটি করা হয় যে এই বিলটিকে পুনরায় আলোচনা করার জন্য একটি দিন ধার্য করা হয় এবং সেই দিন শুধুমাত্র সংসদের এই বিশেষ বিলটি নিয়ে একটি দীর্ঘ বা একটি ধারাবাহিক আলোচনা করা হয় এবং উক্ত যেই দিনটি থাকে সেই দিনে বিলটি নিয়ে যে বিস্তারিত আলোচনা করা হয় তার বিভিন্ন দফা, উপদফা এবং বিলটিকে যদি সংশোধনীর জন্য আনানো হয়, আসলে কেন সংশোধনী ঘটবে এবং কোন প্রক্রিয়ার মাধ্যমে সেটিকে আসলে পরিবর্তিত করা যাবে, এই সকল বিষয়ে
এ সকল বিষয় এবং বিলের যে একটি দীর্ঘ প্রক্রিয়া, সেই দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে এই বিলের দ্বিতীয় পার্টটা কিন্তু শেষ হয়। আর যদি মাননীয় স্পিকার বা সংসদ সদস্যগণ মনে করে যে বিলটি আসলে কমিটির পর্যায়ে প্রেরণ করা দরকার, তখন সংসদে এই 3টি ধাপকে অবশ্যই অতিক্রম করতে হয়। একটি হলো কমিটি পর্যায়ে, আরেকটি হলো রিপোর্ট পর্ব, আরেকটি হলো বিলের উপর বিস্তারিত আলোচনা। যদি এই স্পিকার মনে করে যে এই বিলটিকে পরবর্তী কমিটি পর্যায়ে পাঠাতে হবে, তখনই এই 3টি ধাপের বাধ্যবাধকতা রয়েছে। তো এখন যদি মাননীয় স্পিকার মনে করে যে বিলটিকে আসলে কমিটি পর্যায়ে পাঠাতে হবে, তখন তাকে কমিটির কাছে প্রদান করা হয়। এরপরে আমরা যে ধাপটি পড়ব সেটা হলো কমিটি পর্ব বা তৃতীয় পর্যায়। তো এখন কমিটি পর্যায়ে কোনো বিল যদি আমরা প্রেরণ করতে যাই, তখন বিলের কোন একটি বিশেষ অংশ বা কোন বিশেষ তফসিল বা উপধারা বা ধারা সেটিকে সংশোধন করতে হয়। সেই সংশোধন সম্বলিত যে একটি অংশ, যে অংশটিকে আসলে পরিবর্তন করতে হবে, সেই অংশটিকে একটি চিহ্ন প্রদানপাতক সংসদ সেটিকে এই কমিটির কাছে পাঠিয়ে থাকে এবং সেই বিষয়টির সাথে জড়িত বা এই সংশোধন বা এই যে আইনটিকে তৈরি করার কাজে যে নিয়োজিত সিদ্ধ যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান বা ব্যক্তিবর্গ বা সংস্থা যারা এটার সাথে জড়িত ছিল, তাদেরকে সংসদের কাছে সেই বিষয়ে তাদেরকে জবাবদিহি করতে হয় এবং সেই জবাবদিহি করার পর যদি সংসদ মনে করে যে আসলে এই নির্দিষ্ট অংশটির আসলে সংশোধনী করা প্রয়োজন, তখনই সেই বিষয়টিকে নিয়ে আলোচিত হয় এবং এরই মাধ্যমে কিন্তু কমিটি পর্ব তৃতীয় ধাপ শেষ হয়। এরপর আমরা দেখি হলো রিপোর্ট পর্ব। তো রিপোর্ট পর্ব অনেক সময় দেখা যায় যে বিচার বিবেচনার পর এই যে বিলটি যেটি কমিটির কাছে পাঠানো হয়েছিল, সেই বিষয়টিকে একটি সংসদের এই একজন কমিটি পর্বের যে কমিটির যে একজন সভাপতি এবং তার সদস্য, এই সভাপতি বরাবর সদস্যদের একটি রিপোর্ট প্রদান করতে হয় এই মর্মে যে আসলে এই বিলটির যে সংশোধনী চেয়ে কমিটির কাছে পাঠানো হয়েছিল তার আসলে যৌক্তিকতাটা কতটুকু। এখন এই রিপোর্ট পর্বে দেখা যায় যে তারা তার একটি ব্যাখ্যা প্রদান করে থাকে এবং এই কমিটি তখন যে কাজটি করে, তারা তখন জাতীয় সংসদের কাছে আরও বেশি বিচার বিবেচনা করার জন্য এই সংশোধনী সম্বলিত ছাড়া যে প্রস্তাবটি তারা জাতীয় সংসদের কাছে তারা সেটি প্রেরণ করে থাকে এবং দেখা যায় যে জাতীয় সংসদে সেই বিষয়টি কি নিয়ে আলোচনা সমালোচনা সাপেক্ষে জাতীয় সংসদে উপস্থিত এবং ভোটদানকারী যারা সদস্য তাদের সম্মতিক্রমে অনেক সময় সেই বিলটিকে পরবর্তীতে আমরা আইনে পরিণত হতে দেখি। আর যদি সেটিকে প্রয়োজন জাতীয় সংসদ মনে না করে, তাহলে সেই বিলটি তখন তারা নাকচ করে দিতে পারে। এরপরে আমরা দেখি হচ্ছে পঞ্চম পর্যায়, সেটি হচ্ছে বিলের উপর বিস্তারিত আলোচনা। এখন সংসদ কর্তৃক আলোচনার যে একটি নির্দিষ্ট দিন ধার্য করা হয়, যেই দিনে এই কমিটির পর্যায় থেকে এই বিলটি যখন সংসদে প্রেরিত হবে, সংসদ সদস্যগণ সেই বিষয়ের উপর তারা বিস্তারিত আলোচনা করবে এবং ওই দিনে দেখা যায় যে বিস্তারিত আলোচনা যখন শুরু হয়, এই বিলের যে একটি তার প্রস্তাবনা, তার তফসিল, তার উপধারা, তার ধারা, এই সকল বিষয় সম্পর্কে একটি দীর্ঘ আলোচনার মাধ্যমে কিন্তু বিলের এই দ্বিতীয় ধাপটি তারা তখন শেষ করে। তো এভাবে আমরা দেখলাম যে শুধুমাত্র কমিটি পর্যায়ে না গেলে বিলটি যত দ্রুত আমরা তাকে শেষ করতে আমরা পারি, কিন্তু যদি কোনো কারণে সংসদ মনে করে যে একটি বিলকে অবশ্যই কমিটি পর্যায়ে দিতে হবে, তখন তার প্রক্রিয়াটা আরও অনেক বেশি দীর্ঘ হয়ে যায়। এখন যে এই ধাপটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো ষষ্ঠ পর্যায় বা তৃতীয় পাঠ। তো সাধারণভাবে এই প্রত্যেকটি বিলকেই কিন্তু এই ধাপটি অতিক্রম করতে হয়।
হয় এবং এই ধাপের মাধ্যমে কিন্তু একটি বিল আসলে পুরোপুরিভাবে আইনে পরিণত হয়। তো এতক্ষণ আমরা যে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলাম, যে কমিটিতে গেলে আর না গেলে কীরকম পার্থক্যটা দেখা দেয়। এখন তৃতীয় পার্টটা হলো এটি, যে কমিটির পর্যায়ে একটি বিল গেল আর আর প্রেরণ করা হলো আর প্রেরণ করা হলো না, যদি কোনো কারণে যেটাই হোক না কেন, তৃতীয় পার্ট বা তৃতীয় পর্যায়ে দেখা যায় যে বিলটির বিষয়ে সমস্ত যে সংসদে উপস্থিত যে সংসদ সদস্যগণ থাকে সেই দিন যাবতীয় চুক্তি, তর্ক, আলোচনা, সমালোচনা এবং ওই বিলটির বিষয় সংসদ সদস্যদের কার কি অভিমত, সেটি সরকারি দল এবং বিরোধী দল উভয় দলের আলোচনা, সমালোচনা, তর্ক বিতর্ক সংসদের মধ্যে অনুষ্ঠিত হয় এবং প্রত্যেকের মতামতের প্রেক্ষিতে সংসদে উপস্থিত সংসদ সদস্যদের 2/3 ভোটের মাধ্যমে এই ষষ্ঠ পর্যায়ে গিয়ে একটি বিল আমরা দেখি যে সেটি আইনে রূপদান নিতে। এখন আমরা দেখব হলো সপ্তম পর্যায় বা রাষ্ট্রপতি কর্তৃক সম্মতি। এখন সংসদ কর্তৃক কোনো বিল যখন আইনে রূপ দান হয়, তখন সাধারণভাবে সংসদে কোনো বিল উত্থাপিত হলে সেটি একটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। সাধারণভাবে দেখা যায় যে 15 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে সময় দেওয়া হয়, যে 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি স্বাক্ষর সম্বলিত বিলটি রাষ্ট্রপতি আবার সংসদের কাছে পাঠাবে। যদি সংসদে 15 দিনের মধ্যে রাষ্ট্রপতি পাঠায়, তাহলে সেটি সাথে সাথে আইনে রূপ লাভ করে। আর যদি কোনো কারণে রাষ্ট্রপতি যদি পুনরায় সংশোধনীর জন্য সেটি সংসদের কাছে পাঠানো হয়, এখন সংসদ যদি মনে করে থাকে যে এই নির্দিষ্ট বিলের এই অংশটি আসলে সংশোধনী করার প্রয়োজন, তখন তারা আবার সংসদ সদস্যরা এই বিষয়ে তারা আবার আলোচনা করে থাকে। এখন যদি পরবর্তী সময় যদি দেখা যায় যে সেটিকে আসলে পাল্টানোর যৌক্তিকতা আছে, তখনই সংসদ সেটিকে পাল্টে। আর যদি সেই বিলটিকে পাল্টানোর কোনো প্রয়োজনীয়তা মনে না করে এবং রাষ্ট্রপতির কাছে যদি পুনরায় সংশোধনী সহ বা সংশোধনী ছাড়া বিলটি যদি পাঠায়, রাষ্ট্রপতি যদি 15 দিনের মধ্যে তার কোনো উত্তর না দেয়, তাহলে ধরে নেওয়া হয় যে বিলটি আসলে আইনে পরিণত হয়ে গেছে এবং বিলটিকে আর পরবর্তীতে আর কোনো পরিবর্তন বা সংশোধন করার আসলে কোনো প্রয়োজন নেই। আর যদি পুনরায় রাষ্ট্রপতি কখনো পুনর্বিবেচনার জন্য না পাঠিয়ে থাকে, তাহলে তো তোমাদের বললামই যে একটি বিল আসলে আইনে বাস্তবে রূপ লাভ করে থাকে। তো এই যে জাতীয় সংসদে একটি বিলকে আইনে পরিণত করবার এটি একটি জটিল এবং এটি একটি দীর্ঘ প্রক্রিয়া, এবং এই দীর্ঘ প্রক্রিয়া অতিক্রম করার মাধ্যমে একটি বিল কিন্তু আইনে পরিণত হয়। তো এই অধ্যায় থেকে অনেক সময় দেখা যায় যে একটি বিল কিভাবে আইনে পরিণত হয় আর জাতীয় সংসদের আইন প্রণয়ন প্রক্রিয়া, এই দুটো প্রশ্ন কিন্তু আসলে একই। তো আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে অন্য একটি টপিক নিয়ে বিষয় নিয়ে আলোচনা করব।